প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। ফায়ার ফাইটার নিহত, আহত 2। এত তো প্রযুক্তি থেকে লাভ, যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে নামতে না পারে। এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। ঘটনাস্থল পরিদর্শনে উপদেষ্টারা। দুর্ঘটনা নাকি নাশকতা জানা যাবে তদন্তের পর। পরিকল্পিত আগুন বলছেন বিএনপি নেতারা। উচ্চ পর্যায়ের তদন্ত দাবি। গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আমি দেখেছি সে উপরে অনেক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে আগুনের ঝুঁকিতে ২৫০০ ভবন। অপরিকল্পিত নগরায়নকে দুষছেন ফায়ারের ডিজি। শহর জুড়ে ফায়ার হাইড্রেন্ট বসানোর পরামর্শ ব্যবসায়ীদের। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ল কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। গভীর রাতে ৭ নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। সহায়তায় ছিলেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। কাজ করার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় এক ফায়ার ফাইটার নিহত ও একজন আহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাউ দাউ করে জ্বলছে আগুন। বুধবার রাত ১টা ৫২ হঠাৎই আগুন লাগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ৯ তলা পর্যন্ত। শুরুতে বিভিন্ন তলায় কয়েকটি আলাদা স্থানে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে যোগ দেয় আরও ১১টি ইউনিট। সহায়তায় যুক্ত হয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ, যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে নামতে না পারে। একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরা নিবাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। আমাদের দেশের জন্য কারাই ষড়যন্ত্র করতে আছে। ভোরে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালকও। জানান সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আমাদের আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। আগুন লাগার ৬ ঘন্টা আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্তের পর। পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো।
আগুনে ক্ষতিগ্রস্ত ষষ্ঠ থেকে নবম তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিগত সময়ে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছিল উল্লেখ করে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকারকে ব্যর্থ করার চেষ্টায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের প্রতি অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম জাতিকে ভোগাবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ের আগুনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন তুষার এবং প্রসূন আশিস। সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, এখনকার কি অবস্থা? জায়গা থেকে যদি আমরা বলি, এর মধ্যে সরকারের পক্ষ থেকে 7 সদস্যের কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করার ঘোষণা আমরা পেয়েছি এবং সেই তদন্ত কমিটিকে কিন্তু আগামী 7 কর্মদিবসের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই ঘটনাটি আসলে যে দুর্ঘটনা বা এটা আসলে নাশকতা কিনা বা কি কারণে আসলে এই পরিস্থিতি হয়েছে সেটা কিন্তু আসলে যাচাই করার জন্যই কিন্তু এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনেকেই ধারণা করছেন যেটা আসলে নাশকতাও হতে পারে, যদিও এখনো পর্যন্ত স্বাভাবিক অর্থে কোনো ধরনের মন্তব্য আসলে কোনো উপদেষ্টা বা ঊর্ধ্বতন পর্যায় থেকে আসলে তারা করেননি। এবং আমরা এই মুহূর্তে যেখানটায় আছি আসলে সারা রাত যে 7 নম্বর ভবনের সামনে যে আগুনের ঘটনায় ভবনটা কিন্তু আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি যে এখনও কালো হয়ে আছে, তবে কোনো ধরনের ধোঁয়া বা এমন কিছু দেখতে পাচ্ছেন। এবং সচিবালয়ের মূল ফটক যেটাকে বলা হয়, অর্থাৎ 1 নম্বর যে গেট, সেই গেট দিয়ে কিন্তু তেমনভাবে স্বাভাবিক অর্থে যে ধরনের গাড়ি চলাচল থাকে সেই ধরনের কিন্তু কোনো যানবাহনগুলোকে ওভাবে প্রবেশ করতে দেয়া না হলেও কিছু কিছু জরুরি যে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং যেটা বলছিলাম যে 7 সদস্য যেমন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই গাড়িগুলো দেখা যাচ্ছে যে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং যেটা বলছিলাম যে 7 সদস্যের যেমন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সারা রাত প্রায় 6 ঘন্টা চেষ্টা করে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই দীর্ঘক্ষণ চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন সকাল 8টা 5 মিনিটে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বেশ যারা উপদেষ্টা রয়েছেন, এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু প্রায় অনেকেই কিন্তু এখানটায় এসেছেন। আমরা যদি আলাদা করে বলি, তথ্য উপদেষ্টা যিনি আসলে বর্তমানে রয়েছেন নাহিদ ইসলাম, তিনি যেমন সকালে এসেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন শারমিন মুর্শিদ যিনি আসলে দায়িত্বে রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, তিনিও কিন্তু এখানটায় এসেছেন। অন্যান্য বেশ কয়েকজন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টারাও কিন্তু আসলে ভেতরে রয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। তো ভেতরের পরিস্থিতি বা সেখানে স্বাভাবিক, এখানে আমাদের দীর্ঘ সময় ধরে যেই সহকর্মী আমাদেরকে জানান প্রসূন আশিস, চলে যাব তার কাছে। তিনি আছেন অন্য পাশে অর্থাৎ 5 নম্বর গেটে, যেখানটা দিয়ে আসলে আজকে যারা কর্মী রয়েছেন তাদেরকে ওখান দিয়েই ঢুকতে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যাচ্ছি প্রসূন আশিসের কাছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে যে আগুনটি লেগেছিল 6 ঘন্টার প্রচেষ্টায় আজ সকাল 8টার দিকে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পরেও এখন বেলা 2টার বেশি বাজে, অর্থাৎ প্রায় 6 ঘন্টা কেটে গেছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো গণমাধ্যম কর্মীরা আমরা সচিবালয়ের মধ্যে প্রবেশ করতে পারছি না। তবে আমরা যেটি জানতে পেরেছি যে এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা এই যে 7 নম্বর ভবনের 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম এই 4টি ফ্লোরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তারা খতিয়ে দেখছেন যে কি অবস্থায় রয়েছে এবং সেখানে অন্য কোনো বড় কোনো দুর্ঘটনার কারণ খুঁজে পাওয়া যায় কিনা এগুলো তারা যাচাই বাছাই করে দেখছেন, এটি আমরা জানতে পেরেছি। তো ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা এটি সরাসরি পরিদর্শন করেছেন সরজমিনে। এরপরে বেশ কয়েকজন সংশ্লিষ্ট সচিব যারা রয়েছেন তারাও কিন্তু পরিদর্শন করেছেন। আমরা যেটি একটু জানাতে চাই যে সকাল থেকে কিন্তু
সচিবালয়ের সমস্ত ফটক, 5টি যে ফটক, সেই 5টি ফটকই বন্ধ ছিল। বেলা 10টার দিকে যারা কর্মকর্তা কর্মচারী সচিবালয়ে কাজ করেন তাদেরকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে এবং তারা প্রবেশ করেছিলেন, অধিকাংশ জনেই প্রবেশ করেছিলেন। কিন্তু সেইখানে এখন অধিকাংশ ভবনগুলোতে কোনো বিদ্যুৎ সরবরাহ না থাকায়, সেখানে পানি সরবরাহ না থাকায় এবং লিফটগুলো বন্ধ থাকার কারণে সেখান থেকে কিন্তু তারা আবার পুনরায় বেরিয়ে এসেছেন। অর্থাৎ সেখানে কাজের কোনো পরিবেশ নাই, এক ধরনের স্থবিরতা নেমে এসেছে বলে আমরা জানতে পেরেছি। সেটি আমাদেরকে সরাসরি বাইরে এসে তারা সেটি জানিয়েছে। আমি যদি একটু জানিয়ে দেই, এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগুনের ঘটনায়, অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ খালেদ রহিম অতিরিক্ত সচিব যিনি, তাকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেখানে জননিরাপত্তা বিভাগের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিসেস, সিভিল ডিফেন্স, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এর প্রত্যেকটি দপ্তরের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে এবং একটি স্পষ্ট করে কিছু কমিটির এই কার্যপরিধি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস এবং কারণ উদ্ঘাটন করতে বলা হয়েছে এবং অগ্নি দুর্ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত অথবা পেশাগত কোনো দায় দায়িত্ব আছে কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে। এই কমিটিকে 7 কর্মদিবসের মধ্যেই এই প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এখন আমরা যদি প্রবেশ করতে পারি তাহলেই হয়তো ভিতরের এই তথ্যগুলো আমরা পাবো এবং সরজমিন দেখতে পারবো যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী অবস্থায় রয়েছে 7 নম্বর ভবনের 4টি ফ্লোর। মোটামুটি এই ছিল সচিবালয় থেকে আমার কাছে অগ্নি দুর্ঘটনার ব্যাপারে সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস এবং এর আগে আল আমিন তুষার। গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দফতরে ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। হায়দার, ফায়ার সার্ভিস সদস্য নয়নের মরদেহ কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিস সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগেই তার নামাজের জানাজা এখানে অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় ছিলেন। এখন এই লাশটি এই সদর দপ্তর প্রাঙ্গণে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই লাশটি ফ্রিজিং গাড়িতে করে এখান থেকে তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই এখানে মূলত নিহতের স্বজনরা বিদায় বক্তব্য দিচ্ছিলেন। তারা এখানেও অভিযোগ করে বলছিলেন যে গত রাতে সচিবালয়ের সামনে যেই সড়ক দুর্ঘটনা ঘটেছে তখন এই নয়ন সেখানে কর্মরত অবস্থায় ছিলেন এবং আগুন নেভানোর কাজ করছিলেন। সেই মুহূর্তে সেই রাস্তাটির বন্ধ করে দেওয়া বা যানবাহন নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেই জন্যই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মূলত তারা স্বজনরা এই আইনশৃঙ্খলা বাহিনীদেরকে অভিযোগ করছিলেন। আমরা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এখানে ব্রিফ করবেন, আমরা সরাসরি যুক্ত হব সেই ব্রিফিংয়ে। তার আগে আমি বলে রাখি যে কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজ মর্গে এই লাশের ময়নাতদন্ত হয়। এরপর সেখান থেকে লাশটি স্বজনদের বুঝে দেওয়ার পর লাশ ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসা হয় এই ফায়ার সার্ভিস সদর দপ্তরে। কিছুক্ষণ আগেই এখানে নামাজ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখানে কিন্তু তার নিহতের সহকর্মীরা কান্না জড়িত কণ্ঠে এবং আবেগ যে বেদনা কথাগুলো আমাদের কাছে শেয়ার করছিলেন। আমরা তার স্বজনদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে এই নয়নের বাবা মাও তার মৃত্যুর খবর ইতিমধ্যে শুনেছেন। তারা বলছিলেন যে এই পরিবারের একমাত্র ছেলে নয়ন, মৃত্যুর খবর শুনে তারাও মূলত ভেঙে পড়েছেন। তারা এই ঘটনায় যেমন ট্রাক চালকের শাস্তি দাবি করেছেন, সেই সাথে স্বজনরা দাবি করছিলেন যে তার পরিবার যেন ঘুরে দাঁড়াতে পারে বা তাদের পরিবারের সহায়তার জন্য তার ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন। আমরা এখন আছি ফায়ার সার্ভিস সদর দপ্তরে। এখান থেকে লাশটি তার ফ্রিজিং গাড়িতে করে সরাসরি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে আমরা সবশেষ জানতে পেরেছি। তো আমরা এখন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বক্তব্যে সরাসরি যুক্ত হচ্ছি। যে আজ শেষ রাত্রে মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন আমাদের ফায়ার ফাইটার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তার যেন কবর আযাব মাফ করেন এবং তার যেন বেহেশত নসিব করেন। এর বয়সও ছিল খুবই কম,
24 বছর বয়স, মাত্র 2 বছর যাবৎ চাকরি। তা আল্লাহ কাকে কোন সময় নিবে এক হুজুর বলতেছিল, কেউ বলতে পারেন না। আর আমরা জানি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সে কর্তব্যরত অবস্থায় সে চলে গেছেন এবং তার মা বাবার যে কীরকম অবস্থা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তার একটা মাত্র ছেলে ছিল আর একটা এই আবার এই হলো ছিল সবচেয়ে ছোট। এই ছিল সিলেটে তার পোস্টিং ছিল, কিছুদিন আগে সে ঢাকা পোস্টিং হয়ে আসছে। স্পেশাল টিমের জন্য তাকে আনা হয়েছিল, কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল, এই জন্য তারে কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তা আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবর আযাব মাফ করেন, আল্লাহ যেন তারে বেহেশত নসিব করেন। স্যার একটা প্রশ্ন উঠতেছে স্যার, যে যখন আগুন লাগে স্যার ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে স্যার ট্রাক কেন স্যার ওই রাস্তায় গেল? একটা এটা ব্যর্থতা কিনা, আর একটা স্যার হচ্ছে যে আগুন নেভাতে স্যার 6 ঘন্টার সময় কেন লাগলো? এটা মানে আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হচ্ছিল যেন সন্ধ্যা 5টার অফিস আওয়ারের পরে যেন স্বরাষ্ট্র সচিবালয়ে কেউ অবস্থান না করে, তারপরে ওই ধরনের ঘটনা এইটার ভিতরে তো কেউ শিশু তো 5টার পরে তো কেউ অবস্থা, এটা তো ঘটনাটা ঘটছে তো রাত সেই 1টার দিকে। ওই সময় তো ওই বিল্ডিংয়ে তো কেউ ছিল না। আপনারা জানেন ওইটা তো 3টা ফটো, 3টা ফটোই কিন্তু তালা দেওয়া ছিল, প্লাস প্রত্যেকটার যে প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয় ওইটাও কিন্তু তালা দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু তালা দেওয়া ছিল। এটার ভিতরে কিন্তু একটা ফটো ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে ঢুকছে। মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধান স্যার সেই জায়গা থেকে আপনার কাছে জানার আগ্রহটা স্যার প্রাথমিকভাবে আপনারা কোনো ক্লু পেয়েছেন? প্রাথমিকভাবে আমরা ধরেন ওই হয় কি প্রাথমিক ক্লু আমি আপনারা একটা বললাম, পরে দেখা যায় ওইটা প্রমাণিত হলো। এই জন্য আমার তরফ থেকে প্রমাণিত হওয়ার পরেও আমার মনে হয় বলাটা ভালো, যেহেতু আমি যদি এখানে একটা বলি আপনার সাথে সাথে কিন্তু স্বরাষ্ট্র উদ্ধৃতি দেওয়া বলে ফেলবেন, কিন্তু আমি এই জন্য পুরাটা জানার পরে আমি বলবো। আর প্লাস এখানে ধরেন এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে, এখানে কিন্তু আমরা এক্সপার্টও রাখছি, এখানে এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। আমরা তো ইন জেনারেল আমরা ই চোখে দেখতেছি, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। অ্যাকচুয়াল কীভাবে ঘটলো এটা আমরা অবশ্যই আপনাদের জানাবো, আমরা অবশ্যই জানাই। এটা বলতে পারবো যে স্যার আমরা গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত কোনো সূত্রপাত সম্পর্কে কোনো কিছু জানতে পারি না। আপনার গণমাধ্যম না পেলে আমরাও জানতে পারিনি, বলবেন যে আমিও তো জানতে পারিনি এখনো। আপনারা যদি জানেন তো আমরা বলতে পারেন, বাট আমি তো জানতে পারি নাই, দেখি আপনারা বলতে পারতেছি না। আমরা সরাসরি ছিলাম গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে, সেখানে ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন তার জানাজা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কথা বলছেন, এবং তার আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী হায়দার আলী। সচিবালয়ের একটি ভবন বশীভূত হওয়ায় পুরো সচিবালয়ে কাজের ক্ষেত্রে স্থবিরতা নেমে এসেছে। বেশিরভাগ ভবন বিদ্যুৎহীন থাকায় কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করেও অফিস করতে পারেননি। এদিকে সকালে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকালে। ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয়ের 5টি গেট বন্ধ করে রাত থেকেই সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে সচিবালয়ে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী বাইরে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে 10টার দিকে খুলে দেওয়া হয় 5 নম্বর ফটক। পরে অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীরা পায়ে হেঁটে প্রবেশ করেন সচিবালয়ে। কিন্তু সচিবালয়ের বিভিন্ন ভবন বিদ্যুৎহীন ও লিফটগুলো বন্ধ থাকায় বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অফিস করতে পারেননি, ফলে কাজের ক্ষেত্রে দেখা দেয় স্থবিরতা। এ অবস্থায় প্রবেশের কিছুক্ষণ পরেই কর্মকর্তা কর্মচারীরা বাইরে বেরিয়ে আসতে থাকেন। অগ্নিকাণ্ডের সময়ে সচিবালয়ের ভেতরে অবস্থান করা প্রত্যক্ষদর্শী সহ কর্মচারীরা বাইরে বেরিয়ে তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। দোতলা থেকে লাগছে মনে 4 তলা পর্যন্ত, এই সাইড প্লাস ওই সাইডও অনেক কালো ধোয়া ঠোয়া, প্লাস জানালা টুলা ভাঙ্গা। বিদ্যুৎ নাই, কাজের কোনো পরিবেশ নাই, মানে ঢুকতেই দিচ্ছে না। যেখানে আর কি আগুন লাগছে ওইখানে তো মানে কিছু নাই, পানি ঠানি নাই,
কারেন্ট নাই। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। পরে গণমাধ্যমকে তিনি জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরো বিষয় খতিয়ে দেখার পরেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত না হওয়ার আগে বলা যাচ্ছে না এটা কি হয়েছে, এটার জন্য তদন্ত কমিটি করা হয়েছে, তদন্তের পরে বলা যাবে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেটি এত দ্রুত নিরূপণ সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনা ও তার দোসরদের বাঁচাতে সচিবালয়ে পরিকল্পিত আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা। সুষ্ঠুভাবে ঘটনা তদন্ত করে সত্য উদ্ঘাটনের আহ্বান তাদের। সচিবালয়ে লাগা আগুনে জরুরি নথি পুড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ের আগুন পরিকল্পিত ঘটনা। শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে এই কাজ করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তের দাবি তার। উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত, কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে। যারা অপরাধ করেছে, দোষ করেছে, খুন করেছে তাদের বিচারের চেষ্টাটা করবেন। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন। এদিন জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রশ্ন তোলেন, সচিবালয়ে আগুনের সঙ্গে জড়িতদের এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। শেখ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান বক্তারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আগুনের ঝুঁকিতে রয়েছে ২৫০০ ভবন। এজন্য অপরিকল্পিত নগরায়নকে দুষছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক। দুর্ঘটনা এড়াতে ভবন সংস্কার, শহর জুড়ে ফায়ার হাইড্রান্ট বসানো সহ সচেতনতা তৈরির দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে সরকারি সংস্থার গাফিলতি ও তদারকির অভাবকে বিবেচনায় রেখে সমন্বয়হীনতা দূর করার পরামর্শ নগরবিদদের। বিস্তারিত সাইফুল রুদ্র রিপোর্টে। নিমতলী, চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারের পর চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ঢাকা ফায়ার ট্র্যাজেডিতে যোগ হয়েছে আরও একটি নাম, বেইলি রোডের গ্রিন কোজি রেস্টুরেন্ট। সবশেষ উত্তরার লাভলেন ও বনানীর কড়াইল বস্তি। এর আগে ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। একই দিন বঙ্গবাজার কমপ্লেক্সের পাশাপাশি আরও ৪টি বিপণী বিতান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বলছে, শুধু রাজধানীতেই অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে ২৬০০রও বেশি ভবন। এর মধ্যে রয়েছে বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক ভবন। গণমাধ্যমের ভবনও রয়েছে এই তালিকায়। ছোট পরিসরে অগ্নি নির্বাপনের সরঞ্জাম ও প্রস্তুতি থাকলেও বেশিরভাগ ভবন পুরনো হওয়ায় রিজার্ভার বসানো সম্ভব নয় বলে জানান ভবন মালিক ও ব্যবসায়ীরা। আমাদেরকে বলা হচ্ছে যে হাইড্রেন্টটা আপনারা নিজেরা লাগাবেন এবং রিজার্ভারটা নিজেরা তৈরি করবেন। সরকারি উদ্যোগে প্রত্যেকটা মার্কেটের সামনে যদি ফায়ার হাইড্রেন্টগুলো বসানো হয় তাহলে এটার থেকে মনে হয় পরিত্রাণ পাওয়া সম্ভব। স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে নিরাপদ রাখতে সমাধানের পথ খোঁজা জরুরি। যত গাইডলাইনই বলেন, সচেতনতা যদি না থাকে, ক্লায়েন্ট যদি এটাকে না মানে, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসই খাতা কলমেই থেকে যাবে। গ্যাসের লাইনের লিকেজ নিয়ে সারা ঢাকা শহরে পুরো সিটি ওয়াইড কি কোনো কাজ হয়েছে? কাজ তো হয়নি। তার মানে লিকেজ এখনও আছে। অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে তুলনামূলক নিরাপদ করার জন্য আমাদের যে মেকানিজমটা কেমন হবে সেটা আমাদের তৈরি করা দরকার। ফায়ার সার্ভিসের যদি নোটিশের বাইরে কোনো করণীয় না থাকে তাহলে করবেটাকে? অপরিকল্পিত নগরায়নের কথা উল্লেখ করে অন্যদের পাশাপাশি নিজেদের দায় স্বীকার করলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। রাজু যখন কোনো
প্ল্যান পাস করে তার আগে কিন্তু তার ফায়ার সেফটি প্ল্যানটা আমরা অনুমোদন করেছি কিনা সেটা কিন্তু তারা দেখে এবং আমাদের এনওসির উপর ভিত্তি করে অনুমোদন দেয়। কঠোরতার পাশাপাশি মানুষকে সচেতন করাটাও ইম্পর্টেন্ট এবং যদি হাইড্রেন্ট স্থাপন করা যায় তাহলে আমাদের ফায়ার ফাইটিং কিন্তু অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। ডিটেইল এরিয়া প্ল্যান তৈরির আগে ফায়ার সার্ভিসের মতামত নেওয়া হয়নি উল্লেখ করে মহাপরিচালক জানান, ড্যাপে অগ্নিঝুঁকি মোকাবিলা ও অগ্নি নির্বাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরিকল্পনা প্রণয়ন ও তা অন্তর্ভুক্ত করারও প্রস্তাব রাখা হবে এই সংস্থার পক্ষ থেকে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। অনুমান নয়, যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতেই বিডিআর হত্যাকাণ্ডে বিদেশি ষড়যন্ত্র ও বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা নির্ণয় করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। প্রথম বৈঠক শেষে কমিশন প্রধান বলেন, তদন্ত কাজে স্বচ্ছতা আনতে নিয়োগ করা হবে বিদেশি আইনজ্ঞ। আর হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বিদেশে থাকা ব্যক্তিদের দেশে ফেরানো না গেলে বিদেশেই জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হবে। বৃহস্পতিবার বিজিবি সদর দফতরে অনুষ্ঠিত হয় কমিশনের প্রথম বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাংবাদিকদের জানান, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে তদন্ত কাজ চালাবেন এবং তা নির্ধারিত সময় 3 মাসের মধ্যেই শেষ করা হবে। জানান, আইনি সহায়তার স্বচ্ছতা নিশ্চিতে দেশীয় আইনজ্ঞের পাশাপাশি 2 জন বিদেশি আইনজ্ঞ নিয়োগ করা হবে। সেই মিটিং আমরা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ এবং সেদিনেই আমরা স্টেটমেন্ট নেওয়া শুরু করব। আমরা 2 জন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করব চিঠির মাধ্যমে। আর একটা হলো, যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে 2 জন আইনজ্ঞ আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। কমিশন প্রধান বলেন, হত্যাকাণ্ডে জড়িত কেউ বিদেশে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানোর চেষ্টা করা হবে, না হলে সেখানেই জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হবে। তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। অনুমান নয়, তথ্য প্রমাণের ভিত্তিতেই বিদেশি ষড়যন্ত্র ও বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা নির্ণয় করা হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে, তখন সেই বিষয়ে আমরা মতামত। এছাড়া কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টার মর্যাদা দেওয়ার পাশাপাশি সদস্য সহ তদন্তে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি। দেশের স্বার্থে, জাতির স্বার্থে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর সঙ্গে জড়িত এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। লাশ পোড়ানোর সঙ্গে সরাসরি জড়িত 2 পুলিশ সদস্যকে বুধবার গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে কনস্টেবল মুকুল চোকদারকে হাজির করা হয় ট্রাইব্যুনালে, পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আশুলিয়ার ঘটনাসহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তিবর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। এই তদন্তগুলো দ্রুত আমরা গুছিয়ে আনছি, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন, অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন, সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারব। তদন্তে শেখ হাসিনার গণহত্যার নির্দেশ দেওয়ার অকাট্য প্রমাণ উঠে এসেছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এই অপরাধগুলো প্রমাণ করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কিভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। এদের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত যে কমান্ড স্ট্রাকচার এবং নির্দেশের যে ধারাবাহিকতা, সেটা প্রমাণিত হয়েছে বা হবে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় আসামিদের গ্রেফতারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দারকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। মধ্যরাতে সেগুনবাগিচার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। রমনা ও বরিশাল সহ বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। আজই আদালতে তোলা হতে পারে তাকে। তবে বলরাম পোদ্দারের স্বজনদের দাবি, তার নামে হওয়া সব মামলায় জামিন নেওয়া আছে। আগে রাজনীতিতে যুক্ত থাকলেও বর্তমানে দলীয় কোনো পদে নেই বলেও জানান তারা। সবশেষ জাতীয় নির্বাচনে বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রয় বুথের দায়িত্বে ছিলেন বলরাম। বর্তমানে আইনজীবী পেশার পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করেন বলে জানা গেছে। ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না, দেশের মানুষ প্রতিবাদের সাহস সঞ্চয় করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনার পাইকগাছায় গদাইপুর ফুটবল ময়দানে এক পথসভায় তিনি কথা বলেন। দিল্লিতে বসে স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসররা ষড়যন্ত্র করছে অভিযোগ করে সবাইকে একসঙ্গে তা প্রতিহতের আহ্বানও জানান তিনি। এ সময় তিনি বিডিআর হত্যাসহ সব হত্যা ও গুমের বিচার দাবি করেন। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুব সমাজের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। ব্যাটারি চালিত অটোরিকশা আতঙ্কের নাম হলেও এ খাতের বাণিজ্য এখন রমরমা। ঝুঁকিপূর্ণ এই যানকে ঘিরে গড়ে উঠেছে 10,000 কোটি টাকার ব্যবসা। মূলত গেল 15 বছরেই এই বাণিজ্য ফেলে ফেপে উঠেছে সরকারের নিয়ন্ত্রণহীনতার সুযোগে। এমন তথ্য জানিয়ে পরিবহন বিশ্লেষকরা বলছেন, হঠাৎ করে অটোরিকশা বন্ধ হলে বহু পরিবারের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। তাই নিতে হবে সংস্কারমূলক পদক্ষেপ। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। ঢাকার বাহিরের দিকে আমাদের টার্গেটটা মূলত এখানে দোকান আছে প্রায় 50-60টার মতো। 3 চাকার রিকশায় ব্যাটারি আর মোটর লাগিয়ে কয়েকগুণ বেশি গতিতে রাজপথে অনেকটা হাওয়ার বেগেই উড়ে চলা অটোরিকশা সড়ক নিরাপত্তায় এখন আতঙ্কের নাম। নেই কোনো সরকারি নিয়ন্ত্রণ বা হিসাব। বেসরকারি হিসাবে 2010 সাল থেকে এখন পর্যন্ত অটোরিকশার সংখ্যা বাড়তে বাড়তে ছাড়িয়েছে 50 লাখ। ঢাকার বুকে বেশ কয়েকটি এলাকা ঘিরে গড়ে উঠেছে কয়েকশো অটোরিকশা তৈরির ওয়ার্কশপ। মুগদা, মান্ডা, গোরান, কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জের ছোট বড় এসব ওয়ার্কশপে তৈরি হচ্ছে অটোরিকশার বডি। এখানে দোকান আছে প্রায় 50-60টার মতন, প্রায় 500-600 লোকের কর্মস্থান এটা। অটোরিকশার প্রধান যন্ত্রাংশ ব্যাটারি ও মোটরের বিশাল বাজার কমলাপুর স্টেডিয়াম মার্কেট। রীতিমতো এলসি খুলে শুল্ক দিয়ে যারা অটোরিকশা এবং এর যন্ত্রাংশ আমদানি করছেন তাদের প্রশ্ন, এই যান অবৈধ হলে যন্ত্রাংশ আমদানিতে কেন দেয়া হচ্ছে অনুমতি? অল স্পেয়ার পার্টস যেগুলো এখনো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট হয়। সরকার এই ক্ষেত্রে যা রাজস্ব পায় আপনি অন্যান্য সেকশন থেকে যাচাই করে দেখেন, অলমোস্ট অন্য 80% আইটেম এত বেশি রাজস্ব দেয় না। অটো চালকদের বেশিরভাগই রিকশা কিনেছেন বড় বড় এনজিওর দেয়া ঋণের টাকায়। এই যান নিষিদ্ধ হলে একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পরিবার নিয়ে অকুল পাথারে পড়বেন চালকরা। 80,000 টাকা লোন তুলে তারপর গাড়িটা করছি। এতগুলা লোক কিস্তি তুলে অনেকেই অটো কিনছে, এর তো একবারে মারা গেছে। বুয়েটের সড়ক পরিবহন এ বিশেষজ্ঞ জানান, 15 বছরে অটোরিকশার বাজার বেড়ে হয়েছে 10,000 কোটি টাকা। চাইলেই এখন আর এ বাহনকে নিষিদ্ধ করার উপায় নেই। স্টেপ পরে আমার ধারণা যে ঢাকার আশেপাশে যে মফস্বল শহরগুলি আছে সেখান থেকে অসংখ্য এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা মাইগ্রেট করে ঢাকার মধ্যে ঢুকে গেছে। এই দায়টা শুধুমাত্র যারা এখন কিস্তি নিয়ে বা ঋণ করে ব্যাটারি চালিত রিক্সা কিনেছেন এবং সড়কে নেমেছেন তাদের উপর চাপানোর সুযোগ নাই। অটোরিকশা নিষিদ্ধ নয়, বরং এটির ত্রুটি সংশোধনের জন্য মডিফিকেশন আর সড়কে চলাচলের বিধিনিষেধের নীতিমালা প্রণয়নের দিকে জোর বিশ্লেষক এবং ব্যবসা সংশ্লিষ্টদের। নিয়ন্ত্রণ যদি করতে হয় এটা বিজ্ঞান ভিত্তিক নিয়ন্ত্রণ করতে হবে। এটা রাতারাতি হঠাৎ করে যদি বলা হয় যে ব্যাটারি চালিত রিক্সা সড়কে নামবে না, এটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এছাড়া অটোরিকশায় পরিবেশ বান্ধব ব্যাটারি এবং ব্যাটারির ডাম্পিং নীতিমালা প্রণয়নের উপরেও জোর দিয়েছেন তারা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চাল আমদানি হওয়ায় ঊর্ধ্বমুখী বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি দামে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা খাদ্য মন্ত্রণালয়ের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। ভারত থেকে আমদানি করা 24,690 টন সেদ্ধ চাল নিয়ে বৃহস্পতিবার সকাল 10টার দিকে চট্টগ্রাম বন্দরের 11 নম্বর জেটিতে নোঙর করে এমবি টানিস ড্রিম জাহাজটি। এই সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিপিং এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী ভারত থেকে আসবে 50,000 টন চাল। G2G চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। যখন সরবরাহ বাড়বে তখন এটা স্বাভাবিক স্টেবল অবস্থায় ফিরে আসার কথা। তো আমরা যেহেতু সরবরাহ বাড়াচ্ছি, স্বাভাবিকভাবেই সেটা তো কমার কথা। আমদানি করা চালের নমুনা সংগ্রহের পর পাঠানো হয়েছে ভৌত পরীক্ষার জন্য। এই কাজ শেষে শুরু হবে খালাস প্রক্রিয়া। সাধারণত 2 দিন 2.5 দিনের মধ্যে পৌঁছে গেছে। ওখানে 22 তারিখে সেল করছিল। এটা গতকাল বিকাল 3:30 আসছিল। আমাদের আউটার অ্যাঙ্করেজে বি অ্যাঙ্করে আসছিল, মানে ব্রাভো অ্যাঙ্করে। কিছুক্ষণ আগেই এটা এখানে বাড়তে চলে আসে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক বাজার থেকে এবার 6 লাখ টন চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে ভারত থেকে আসলো এ চাল, যা অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি হওয়া চালের প্রথম চালান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। খেলার খবর শুরু হলো বিপিএল এর আনুষ্ঠানিক অনুশীলন। প্রথম দিনে মিরপুরে একাডেমি মাঠে প্রস্তুতি শুরু করেছে ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংস। প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে শুরুতে গা গরম করেন ক্রিকেটাররা। এর কিছুক্ষণ পর ফুটবল খেলায় মাতেন তারা। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন মুস্তাফিজ, সাব্বির রহমান, মনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, রহমানুল্লাহ আলী, মেহেদি হাসান রানারা। রাতে ঢাকা শিবিরে যোগ দেবেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার। প্রথম দিনের অনুশীলনে স্কিল ট্রেনিং করেছেন ক্রিকেটাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সচিবালয়ে আগুনে পড়ল কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে তদন্ত কমিটি। নিহত ফায়ার ফাইটার নয়নের জানাজা সম্পন্ন। আওয়ামী দোসরদের বাঁচাতেই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে সচিবালয়ে। অভিযোগ, বিএনপি নেতাদের নিরপেক্ষ তদন্তে সত্য উদ্ঘাটনের আহ্বান। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।